সুপ্রিয় দর্শক, এই সময়ে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল আলম কাঞ্চন। সমসাময়িক বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুন মামলার রায়। এই আলোচনার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান। স্বাগত আপনাকে। আমাদের অন্য অতিথি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান। আপনাকেও স্বাগত জানাচ্ছি এনটিভিতে। আজকে বহুল আলোচিত নারায়ণগঞ্জ ৭ খুন মামলার রায় হলো। এই রায় নিয়ে অনেক উৎকণ্ঠাও ছিল, আগ্রহও ছিল দেশব্যাপী সাধারণ মানুষের। তো যদি মোটা দাগে আপনার কাছে আমরা সংক্ষেপে জানতে চাই যে কেমন হলো এই রায়। আপনারা জানেন যে এই রায়টি অত্যন্ত প্রতীক্ষিত, অনেক বাধা বিঘ্নতা এবং চড়াই উতরাই পেরিয়ে আজকে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সাহেবের আদালতে আজকে এই মামলাটির রায় অনুষ্ঠিত হয়েছে। এই রায়টি আপনারা জানেন, এই মামলাতে ৩৫ জনকে অভিযুক্ত করে মামলাটি করা হয়েছিল। এই মামলার আজকে ৩৫ জন আসামির মধ্যে ২৬ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে। আজকে যে রায়টি, সেই রায়টি আমি বলবো যে জনগণের কাছে এবং আমাদের কাছে অত্যন্ত একটা প্রতীক্ষিত রায় ছিল এবং এটা কাঙ্ক্ষিত ছিল। আপনি তো বাদী পক্ষের প্রধান আইনজীবী ছিলেন। জি, দুটো মামলা বেসিক্যালি এটা হয়েছিল। তো এই দুটো মামলারই কি আপনি আইনজীবী ছিলেন না একজনের ছিল? আমি আপনি জানেন যে দুইজনের মধ্যে একজন হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির অত্যন্ত সিনিয়র সদস্য বাবু চন্দন কুমার সরকার সহ তার যে ড্রাইভার রয়েছে ইব্রাহিম, সেই হত্যা মামলা। আরেকটি আমাদের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৫ জনকে হত্যায় ২টি মামলা করা হয়। এই 2টি মামলাতে আমি প্রধান আইনজীবী ছিলাম। আজকে যে রায়টি অনুষ্ঠিত হলো, আপনারা জানেন যে এই রায়টা কিন্তু এভাবে আসে নাই। প্রথম থেকেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পরে আমি ওই সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলাম। এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের বিচারের দাবিতে এবং বিচারটা যাতে একটা সুষ্ঠু বিচার হয় এবং কারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সেটা যাতে বের হয়, সেই জন্য আমরা এই প্রথমে কেউ একটা বাহিনীর যে সদস্য আছে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে চায় নাই এবং কেউ কোনো কথা বলেও নেই। তো ওই সময় আমি সকল আইনজীবীদের নিয়ে প্রথমে নারায়ণগঞ্জে একটা আন্দোলন গড়ে তুলি। সেই আন্দোলনের সাথে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের আইনজীবীরা একাত্মতা ঘোষণা করে। আমাদের আন্দোলনের সাথে সকল পেশা দলমত নির্বিশেষে সকল মানুষ কিন্তু একাত্ম হয়। কারণ যে সময় এই ৩০শে এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে একে একে যে সময় ৭টি বিভৎস লাশ, প্রথমে ৬টি পেল, প্রথম ৩০ তারিখে ৬টি, পরের দিন সকালে একটি, মোট ৭টি লাশ উদ্ধার করা হলো। নারায়ণগঞ্জ শহরের মানুষ অবাকভাবে চেয়ে দেখলো যে কিভাবে একটা প্রশিক্ষিত যারা মানুষের নিরাপত্তা দিবে, একটা রাষ্ট্রের কর্তৃক একটা প্রশিক্ষিত বাহিনী যারা মানুষের জানমালের নিরাপত্তা দিবে, মানুষের অধিকার রক্ষা করবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে, তাদের দ্বারা যেভাবে হত্যাকাণ্ড হয়েছে এবং তাদের লাশগুলো যেভাবে গুম করার জন্য রশি দিয়ে বেঁধে ইট বেঁধে তারপরে পেট চিরে যেভাবে উদ্ধার করা হয়েছে, সেটা দেখে নারায়ণগঞ্জের মানুষের মধ্যে একটা চেতনা জাগে এবং তাদের মধ্যে সবাই কিন্তু একটা ঐক্যবদ্ধতার একটা বিন্দুতে আসে এবং সেই বিচারের দাবিতে আমরা ওই সময় নারায়ণগঞ্জের সকল মানুষ কিন্তু রাস্তায় নেমে আসে। হরতাল, রাস্তা অবরোধ। আমি বাংলাদেশে একটা ইতিহাস এইটা আপনারা জানেন যে ৫৮ দিন নারায়ণগঞ্জে আদালত বর্জন হয়েছে। ৫৮ দিন। আমরা এই রায় নিয়ে আরো কথা শুনবো, কিন্তু তার আগে আমরা অ্যাডভোকেট এলিনা খানের কাছে যাই। আপনার কাছে যদি জানতে চাই যে মামলার রায় হয়েছে এবং ৩৫ জনের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে, ২৫ জনই, এর মধ্যে ২৫ জনই
এলিট ফোর্স র্যাবের সদস্য। তো এই যে যাদের কাছে আইনের রক্ষক যারা থাকবেন তাদের বিরুদ্ধেই যখন এরকম একটি নৃশংস খুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে এবং তাকে তা প্রাথমিক রায় মানে প্রমাণিত হলো, এই বিষয়টি মানে কিভাবে দেখবেন? এটা বড় দুঃখজনক একটা ঘটনা যে আমরা কিছুক্ষণ আগে আমাদের অ্যাডভোকেট সাকর সাহেব বললেন যে যে বাহিনী মানুষকে অধিকার রক্ষায় সাহায্য করবে, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করবে, তাদের দ্বারাই যখন এ ধরনের ঘটনা ঘটে তখন মানুষের আস্থা কোন পর্যায়ে দাঁড়ায় সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। এটা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় দুঃখজনক কি পুরো ইউনিটটা এর সাথে জড়িত, মানে A to Z পর্যন্ত প্রত্যেকে যে সিও যে কমান্ড দিয়েছে হ্যাঁ, সে তার একদম মনে হয় যে এতগুলো মানুষ 26 জন মানে প্রায় ইউনিটের বেশিরভাগ সদস্য এর সাথে জড়িত হয়েছে। এখানে একটা জিনিস আমার মনে হয় যে বিষয়টা এরকম হয়ে দাঁড়ালো, যদি লাশগুলো কোনো কারণে যদি না উঠতো ভেসে, তাহলে গুমের যে কেসটা সাজানোর যে একটা ব্যাপার ছিল এটা ধামাচাপা হয়তো পড়ে যেত। কিন্তু যখন আমাদের ক্রিমিনাল ইয়েতে একটা বলাই আছে যে অপরাধী তার কোনো না কোনো সূত্র রেখে যায় তার অপরাধের ক্ষেত্রে, তো 7 জন মানুষকে, একটা নিরাপদ 7 জন মানুষকে যে নৃশংসভাবে হত্যা করার যে পরিকল্পনা এবং সেভাবে তারা এক্সিকিউট করেছে, এটা বিশেষ বাহিনী ছাড়া হওয়ার কথাও না। যদি সাধারণত অন্য কোনো কিলার যদি হতো তাহলে সে কিলার কি করে, হঠাৎ করে এসে ধাপধাপ করে মেরে তারা চলে যায়। আর এখানে দেখেন কতগুলো জিনিস, যারা আমরা 164 যেটা আমার উনিও ভালো জানেন যে যেগুলো বলেছে কিভাবে মারা হয়েছে, তারপরে যে চন্দনবাবু যিনি আমাদের একজন লয়ার, সে শুধু দেখে ফেলেছিল, এই দেখাটাই ছিল তার একটা বড় অপরাধ। এই দেখাটার জন্য তাকে জীবন দিতে হলো, তার ড্রাইভার যে কিছুই জানে না তাকেও জীবন দিতে হলো। তাহলে এই সদস্যদের কাছ থেকে আমরা যে ধাক্কাটা খেলাম, রাষ্ট্র যে ধাক্কাটা খেলো, এখন আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্র কর্তৃক, সরকার কর্তৃক সমস্ত বাহিনীর মধ্যে এই ধরনের যে ঘটনা বন্ধ হয়ে গেছে তা না, কিন্তু ঘটে যাচ্ছে। আমরা প্রায় শুনি যে মানুষ নাই, আমরা প্রায় শুনছি যে মানুষ কোথায় চলে গেছে, জিডি করে তাদের খোঁজ পাচ্ছেন। আমি জিএমবি জঙ্গির কথা বলছি, এটা শুধু মানুষ নর্মালি যেগুলো আছে তাদেরকেও আমরা খুঁজে পাইনি অনেক জনারটা। সেই জায়গাগুলোর থেকে ভাববার বিষয় আছে যে আসলে তারা কোথায়, কার দ্বারা চলে গেছে। এই যে ডিবির নাম দিয়ে চলে যায়, র্যাবের নাম দিয়ে নিয়ে আসে বা ডিবির নাম দিয়ে নিয়ে আসে, তারপরে আইন প্রয়োগের সংস্থারা অস্বীকার করে যে না আমরা কিছুই জানি না। তো আমাদের রাষ্ট্রেরই দায়িত্ব একটা যে কে নিল, কেন নিল, কিভাবে নিল, কিসের জন্য নিল, সেটাকে এনশিওর করা, জনগণের কাছ থেকে জবাবদিহি করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্রের সরকারের মাধ্যম দিয়ে সেটা করবে। আমরা যেমন আমি একটা কথা এখানে বলতে চাই যে এখানে শুধু যে এই ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে র্যাবের সদস্য তাও না, এর বিহান যিনি এই ঘটনা ঘটিয়েছেন তারও আরো ক্ষমতা ছিল, কারণ তার শ্বশুর একজন মন্ত্রী এবং সে সাথে সেই প্রভাবটাও হয়তো তাকে একটা মনে করেছিল যে আমি এরকম ধরে ঘটনা ঘটলে আমার কিছু হবে না। এই যে একটা হচ্ছে র্যাব আর একটা হচ্ছে তার মন্ত্রী, তার শ্বশুর, এই দুটো কাজ মানুষকে কতদূর খারাপ জায়গায় নিয়ে যেতে পারে এটা তার প্রমাণ। আচ্ছা, আমরা যদি একটু পিছিয়ে দিকে যাই, মামলার দিকে যদি যাই, এই মামলার প্রধান খলনায়ক যদি বলি সেটা হলো সাবেক কাউন্সিলর নূর হোসেন। নূর হোসেন পালিয়ে যাওয়া, তাকে ফিরিয়ে আনা, এই যে ঘটনা মানে পরম্পরায় যে চলে আসলো, এই জিনিসগুলা মোটেও সহজ ছিল না। আমরা জানি যে বলা হয়েছে যে বিশেষ লোকের সহায়তায়, কারো কারো সহযোগিতায় উনি চলে গেলেন। তো এই যে তাকে ফিরিয়ে আনা এবং এই বাহিনীর সাথে বিশেষ করে র্যাবের যারা তৎকালীন র্যাবের যারা সদস্য ছিল তাদের জড়িত থাকার বিষয়টি যখন আসে, আমরা জানি যে আপনি সহ 3 জন একটা হাইকোর্টের রিট পালেন। এই বিষয়টা যদি আমি শুনি আপনার কাছ থেকে। আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে 2014 সনের 27 এপ্রিল। নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী বাদী হয়ে মামলা করে 28 তারিখে। আমরা যে সময় দেখলাম 8-9 তারিখ পর্যন্ত আমরা কিন্তু জানতেছি যে কারা এই অপহরণটা করেছে এবং এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সেটা আমরা জানতেছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ওই সময়ে আমি এবং আরও নিহত চন্দন কুমার সরকারের মেয়ের জামাতা ডক্টর বিজয় কুমার পাল এবং আমাদের আরেকজন লয়ার অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, আমরা ঢাকা হাইকোর্টের সিনিয়র লয়ারদের সাথে যোগাযোগ করলাম। ওই সময় ওনারা একটা রিট পিটিশন দায়েরের কথা বললেন। আমি সহ 3 জন বাদী হয়ে ডক্টর কামাল হোসেন সাহেব এই রিট পিটিশনটা শুনানি করলেন। শুনানি করার পরে
আমরা যে আদেশটি পেলাম সেই আদেশটির জন্য আমি মহামান্য উচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না করলেই নয়। ওনারা সকল আমাদের বক্তব্য শুনে যে আদেশটি দিয়েছিলেন সেই আদেশটি আমি মনে করি এই ঘটনা উদ্ঘাটনে একটি টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করেছে। ওনারা আদেশ দিলেন যে র্যাবের যে উচ্চপদস্থ 3 জন কর্মকর্তা আছে তাদেরকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করা হোক। জিজ্ঞাসাবাদের একটা নির্দেশনা দেওয়ার পরেই যে সময় তাদেরকে এই বাহিনী থেকে চেক করা হলো এবং তাদেরকে পরবর্তীতে আইয়ুর কাছে উপস্থাপন করা হলো। উপস্থাপন করার পরে যে সময় তাদেরকে রিমান্ডে নেওয়ার পরেই তারা বলতে শুরু করলো এই ঘটনার কিভাবে কি ঘটনা ঘটলো সব কিছু কিন্তু বের হয়ে আসলো আজকে। জি জি, কিন্তু আমরা তো জানি যে বিষয়টি এত সহজ ছিল না, প্রভাবশালী একটি গোষ্ঠী ছিলেন, সেই জিনিসটা আমি বলছি, আসামিরাও ছিল তখন তৎকালীন ক্ষমতাশালী লোক। সেই জিনিসটা আপনি আমি এই যে যেই ঘটনা এই ঘটনার জন্য জানেন আমি নারায়ণগঞ্জে আইনজীবীদের সংগঠিত করেছিলাম, সাধারণ মানুষকে সংগঠিত করেছিলাম, যার জন্য কিন্তু আমার জীবনের নিরাপত্তার ব্যাপারে অনেক হুমকি এসেছে। আমাকে তুলে নেওয়ার জন্য হুমকি হয়েছে। যাদের ভিকটিমের যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলো অনেকভাবে হয়রানি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে যাতে তারা এইসব ঘটনা নিয়ে কোনো না করে, আন্দোলন সংগ্রাম না করে বা বিচার না চায় এই জন্য। তো তারপরেও আমরা কিন্তু নারায়ণগঞ্জের মানুষ দমে যায় নাই, এটা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন এবং সেই এই আন্দোলনের সাথে সারা বাংলাদেশের আইনজীবীরা সম্পৃক্ত হয়েছে এবং সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে। সম্পৃক্ত হওয়ার পরে আপনি একটা জিনিস দেখবেন, নারায়ণগঞ্জে যে হরতাল হয়েছে এই হরতাল মনে হয় বাংলাদেশে কোনোদিন এরকম হরতাল হয় নাই। একটা বিচারের দাবিতে এরকম হরতাল হয়েছে যে একটা মনে হয় যে সবাই প্রত্যেকটা স্বতঃস্ফূর্ত হরতাল হয়েছে। রাস্তাঘাটগুলো যে অবরোধ হয়েছে সে অবরোধগুলো একদম স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল এবং সবাই এই বিচারটা চেয়েছে, কারণ প্রত্যেকটা মানুষই মনে করেছে যে এই যে একটা নৃশংসতা। একটু যদি জানি যে এই মামলার মোট সাক্ষী কতজন ছিল সেটা আমি বলি। তো এই যে এইসবের পরে আপনি যে সময় মানুষের পালস যে সময় সরকার বুঝতে পারলো, আইন শৃঙ্খলা বাহিনী বুঝতে পারলো, ওই সময় এই মামলাটা সঠিকভাবে তদন্ত করার পরেই আপনার অভিযোগপত্রটা দায়ের করে সেখানে 35 জন আসামি করা হয়, 127 জন সাক্ষী এখানে অন্তর্ভুক্ত করা হয়। 27 জন অন্তর্ভুক্ত করা হয় এই মামলা, 127 জন। সেখানে আপনার একটা বিষয় দেখবেন যে এই অভিযোগপত্র দায়েরের পূর্বে 21 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রত্যেকটি আসামি কিন্তু তাদের নিজেদের দোষ স্বীকার করে, এবং এই হত্যাকাণ্ডটা 3টা পর্যায়ে ভাগ করা যায়, সেটা হলো অপহরণ, খুন এবং গুম। এই যে 35 জন কে কোন পর্যায়ে কিভাবে অংশগ্রহণ করেছে, কি তার নিজের পার্টিসিপেশনটা কি ছিল, সব কিছু কিন্তু এই 21 জন ম্যাজিস্ট্রেটের কাছে তাদের স্বীকারোক্তিতে বলেছেন। হ্যাঁ, বলেছে। তারপরে আপনার এই মামলার মধ্যে সবচেয়ে বড় একটা ভাইটাল বিষয় হলো যেখান থেকে অপহরণ করা হয় এটা কিন্তু দিনে দুপুরে রাস্তায় গাড়ি আটকিয়ে, সেখানে প্রত্যক্ষদর্শী সাক্ষীরাও কিন্তু সেখানে এই বিষয়গুলি অবলোকন করেছে। পরবর্তীতে তারা সাক্ষী হিসাবে বিজ্ঞ আদালতে এসেছে। তারপরে তাদের এই র্যাবের ভিতরেও অনেকে ছিল যারা পরবর্তীতে সাক্ষী হিসাবে তাদেরকে মানা হয়েছে। তারা এসে বিজ্ঞ আদালতে কিভাবে কি তাদেরকে বাধ্য করা হয়েছে, কিভাবে কি এই অপহরণটা হয়েছে, খুনটা হয়েছে, গুম হয়েছে, সব কিছু কিন্তু একদম ধারাবাহিকভাবে এসেছে। এই মামলায় আমি আরেকটা বিষয় যে যাকে না দিলে ধন্যবাদ না দিলেই নয়, আপনার আমি এই নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ওনার যে ত্যাগ, এইটার মধ্যে আপনি দেখবেন বিচারটা কিন্তু 8 হইতে 9 মাসের মধ্যে বিচারটা হলো। আপনার বিচার কিন্তু 2016 সনে 3 বছর তো টাইম ছিল। না 3 বছর না, ঘটনাই ঘটছে মনে হয় 2 বছর হয় নাই। 2014 সন, এটা তো 17 সন, মাত্র 15-16, আচ্ছা 3 বছর। তো সেখানে মাত্র 8-9 মাসের মধ্যে কিন্তু বিচারটা হয়েছে। এই 8-9 মাসে বিচারটা হয়েছে। আমি একটা বিষয় দেখেছি, উনি কোনোদিন সাক্ষী ফেরত দেন নাই। উনি এরকম দেখা গেছে সপ্তাহে, দায়রা জজ সাহেব,
উনি খুব মনোযোগ সহকারে বিচারটা উনি শ্রম দিয়েছে এবং তার জন্য নারায়ণগঞ্জের মানুষ তার কাছে ঋণী। আর আরেকটা বিষয় হলো যে আজকে বিচার, এই যে বিচারটা হলো, এই যে 26 জনের ফাঁসি হলো বা অন্য 9 জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হলো, এটা আমি মনে করি যে এটাই হওয়া উচিত ছিল। এই যে বিচারটা চাওয়ার ক্ষেত্রে, বিচারটা পাওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে যে আমাদের যে প্রতিবন্ধকতাটা হয়েছে, সেই প্রতিবন্ধকতাটা আমাদের কাম্য ছিল না। এই যে আজকে বোন বলেছেন, যে লিনা আপা বলেছেন যে এই ধরনের যে ঘটনাগুলি, এই সকল ঘটনাগুলি যদি এরকম যত্ন সহকারে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সুষ্ঠু বিচার হয় এবং দ্রুত বিচার হয়, সেই ক্ষেত্রে আমরা মনে করি এই ধরনের এই যে আপনার এলিট বাহিনীর মধ্যে যে এই প্রবণতাটা, সেই প্রবণতাটা কিন্তু রোধ হবে এবং অন্য যারা আছে তাদের মধ্যে কিন্তু এই যে আজকে কিন্তু একটা মেসেজ তাদের কাছে পৌঁছলো, সেই মেসেজটার কারণে আমি মনে করি যারা সন্ত্রাসী তাদের কাছেও একটা মেসেজ পৌঁছলো এবং এলিট বাহিনীর মধ্যে বা যে কোনো বাহিনীর মধ্যে এই ধরনের মন মানসিকতা যদি কেউ পোষণ করে, সেটা মনে হয় আজকের পরে আর অন্যায় করলে বিচার হবে এবং সাজা হবে। অ্যাডভোকেট এখানে যাই যে আমরা এই মামলায় একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম যে 127 জন সাক্ষী ছিল, সে সাক্ষী তারা স্বেচ্ছায় সাক্ষী দিয়েছে এবং সাক্ষী যথাযথভাবে সাক্ষী হয়েছে, 164 হয়েছে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে সাক্ষী ঠিক মতন আসে না, মামলার বিচার প্রক্রিয়ায় গিয়ে সাজা মানে করা যায় না, মানে অপরাধ প্রমাণিত করা যায় না। এখানে আপনি কি মনে করছেন যে কোন জিনিসটা কাজ করেছে? এই যে কিছুক্ষণ আগে উনি বলেন যে স্বতঃস্ফূর্ত একটা যে আবেগ কাজ করেছে, কিন্তু আবেগটা কিন্তু অনেক বড় একটা ছিল। সেই আবেগটা ছিল যে একদম 7 জন মানুষকে মেরে ফেলা হলো নৃশংসভাবে এবং পরিকল্পিতভাবে, এবং তাদের লাশটা যেভাবে উঠলো এবং তাদের যে বিষয়গুলো মানে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা করা হয়নি তা না, প্রচণ্ডভাবে ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়েছে। অনেক কিছু হয়েছে, এর মধ্যে অনেক কিছু ঘটনা বলতে গেলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার। সমস্ত কিছু অতিক্রম করেছে জনগণের যখন স্বতঃস্ফূর্ত থাকে, যখন বিচারের দাবিতে মানুষ ফেটে পড়ে। একটা হচ্ছে এখানে দুটো জিনিস আছে, এখানে লয়ার চেষ্টা করেছে তার বিচারকে প্রমাণিত করার জন্য। আমাদের যেটা ফাঁকটা থাকে, আমরা ম্যাক্সিমাম টাইমে সাক্ষীগুলোকে হয়তো সরাই দিই বা পারে না, অথবা সাক্ষী ভয় পায়, সাক্ষী আসতে পারে, সিকিউরিটির ব্যাপারটা আছে। যখন র্যাবের এতগুলো মানুষ যখন অ্যারেস্ট হয়ে গেছে, এবং শুধু তা না, প্রভাবশালী শুধু র্যাবের উপর দিয়ে না, র্যাবের বাইরে যারা আছে তারাও ক্ষমতাশালী ব্যক্তি, তাদের পার্সন যারা যুক্ত আছে, সবাই চেষ্টা করেছে বিষয়টাকে সাক্ষী বাইস্ট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মানুষ যখন একবার জেগে যায় তখন সেটাকে ধামাচাপা দেওয়া অত সহজ হয় না। এটা তারই একটা প্রমাণ। সেটা হচ্ছে যে যারা সাক্ষী দিয়েছে হয় তারা ভেবেই নিয়েছে যে আমাদের যা হওয়ার হবে, আমরা সাক্ষী দিব। এটা একটা ভালো দিক। আমাদের এখন যারা সাক্ষী দিতে আসবে অন্যান্য মামলাতে, তারাও ভাববে যে সাক্ষী দেওয়া যায় যদি আমার সেই রকম একটা ফোর্স আমি নিজের মধ্যে তৈরি করতে পারি। কিন্তু এটা একটা অন্য এক্সেপশনাল ঘটনা বলা যেতে পারে। এটা বলতে পারেন যে জনগণ যেমন নারায়ণগঞ্জে জেগেছিল, এই ঘটনাতে কিন্তু সারা বাংলাদেশে একটা বিশাল প্রতিবাদ তৈরি হয়েছিল। এটা দিয়ে কিন্তু যদি অন্যদিকে মণ্ডিত এটা, তাহলে কিন্তু অন্য কিছু ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। যখন দেখছে যে না, এটার সরকার থেকে দায়িত্বটা নিয়েছে, এটা ভালো দিক। সরকারকে আমি থ্যাঙ্কস দিই এটার জন্য যে যেভাবে হোক তারা নিয়েছে এটা একটা বিচারের, সুষ্ঠু বিচারের, এবং সেটার জন্য যারা সাক্ষী ছিল তারা কিছুটা হলেও হয়তো সাহস পেয়েছে এবং সুরক্ষা পেয়েছে। এই দুটো জিনিস কাজ করেছে। একটা জিনিস আপনি বলি যে হাইকোর্ট যখন আগে কিন্তু ধরা হয়নি এদেরকে, ওনারা বলছেন রিট করেছেন, তারপরে এই যে হাইকোর্টের নির্দেশনা কেন লাগলো? যখন জানা গেল যে এফআইআর হয়েছে, এফআইআর হলে আমি আপনি হলে পরে যে কোনো জায়গা থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, ওনাদের বেলা কেন এত সমস্যা হতে পারবে? কিন্তু হাইকোর্ট থেকে যখন নির্দেশনা আসলো তখনই কিন্তু এই ঘটনার মোড়টা অন্যদিকে নিল। আমার মনে যে সবসময় আমরা হাইকোর্টে বিচার, একটা অপরাধ ঘটতে পারে, সেই ঘটার সুষ্ঠু একটা তদন্ত হবে এবং সুষ্ঠু একটা বিচার হবে। এই বিচারের জন্য মানুষ প্রতীক্ষা, তাদের জন্য তো বিচারালয়। আমি মনে করি যে ওখানকার যারা সাক্ষী দিয়েছে তাদেরকে থ্যাঙ্কস। তারা জীবনের ভয় হোক যেভাবে হোক অতিক্রম করেছে। অনেক সময় দেখা যায় যে তারা বায়াসড বিভিন্ন কারণ হতে পারে, প্রেশারের কারণ হতে পারে, জীবনের কারণে, ভয়ভীতির কারণ হতে পারে, অন্য টাকা পয়সা দ্বারাও হতে পারে বিভিন্ন সময়। কিন্তু এই জায়গাটা আমরা মনে করি যে একটা সঠিক বিচার। আর এখানে একটা জিনিস উনি আমার ভালো বলতে পারবেন আরো, সেটা হচ্ছে যে সাক্ষী মানে যে গড়ে অনেক সাক্ষী দরকার লাগে তা না। কিছু সাক্ষী আছে ভাইটাল, যার উপর নির্ভর করে কিন্তু বিচার কার্য সমাপ্ত করা যায়। এখানে সেই ধরনের বিষয় আসলে ছিল। জি,
আমরা দেখেছি যে এই মামলায় নানাভাবেই নূর হোসেনের কথা এসছে, প্রভাবশালী। এমনকি আমরা যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের মধ্যেও আমরা দেখলাম যে নূর হোসেন তার রাজত্ব, মাদকের ব্যবসা, ট্রাক স্ট্যান্ডের চাঁদাবাজি সহ আনুষঙ্গিক নানা অপকর্ম টিকিয়ে রাখতে সে প্রভাবশালী মহলকে হাতে রেখে টাকা দিয়ে সে এ সমস্ত কাজ করত। এমনকি যখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তখনও আমরা বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ দেখেছি যে নূর হোসেনের সহযোগীরা সক্রিয় এবং নূর হোসেনকে কখনোই ফিরিয়ে আনা যাবে না, তাকে বিচারের মুখোমুখি করা যাবে না, এমন একটি ধারণা ছিল। সেই ধারণাটা আছে কিন্তু শেষ হয়ে গেছে। এর পিছনে কি কাজ করেছে? আপনারা জানেন যে নূর হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একজন জনপ্রতিনিধি ছিলেন, 4 নং ওয়ার্ডের কাউন্সিলর। এই নূর হোসেন এরকম একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল, সেটা ওই সময়ের যে নারায়ণগঞ্জের প্রশাসন রয়েছে সেই প্রশাসনের ছত্রছায়ায় সে একজন সামান্য কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর। সেখানে আপনারা দেখবেন যে এই নূর হোসেনকে 11টি অস্ত্র রাষ্ট্রের থেকে লাইসেন্স দেওয়া হয়েছিল, 11টি। তার বিরুদ্ধেই তো অনেক অভিযোগ। হ্যাঁ, 11টা অস্ত্র। একটা ভালো মানুষ কিন্তু একটা অস্ত্র পাবে না, কিন্তু নূর হোসেনের মতো মানুষকে 11টা অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। সেটার জন্যই কিন্তু এই যে নূর হোসেনের এই এখানে আসা এবং এরকম অপরাধ জগতের সাথে জড়িয়ে যাওয়া, সেটার জন্য কিন্তু তৎকালীন যে প্রশাসন, সেই প্রশাসন সিংহভাগ দায়ী ছিল। আপনারা জানেন যে সময় এই হত্যাকাণ্ডটা ঘটে, প্রথম নূর হোসেনের বিরুদ্ধে আন্দোলনের পূর্বেই কিন্তু আন্দোলনটা হয় নারায়ণগঞ্জে তৎকালীন ডিসি এবং এসপির বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। কারণ জনগণ বুঝেছিল যে নূর হোসেনকে এই যে হৃষ্টপুষ্ট করে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে তৎকালীন ডিসিএসপি এবং ওই এলাকার পুলিশ অফিসাররা জড়িত ছিল। যার জন্য আপনি দেখবেন সরকার এই হাইকোর্টের নির্দেশটার পরে ডিসিকে ওখান থেকে প্রত্যাহার করে, এসপিকে প্রত্যাহার করে এবং প্রায় 80 জন পুলিশ অফিসারকে প্রত্যাহার করা হয়। পরবর্তীতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, যে চার্জশিট দেওয়া হয়েছিল, মামলা যে চার্জশিট, সে মামলার চার্জশিটে উল্লেখ করা হয়েছে র্যাবের ওই কোম্পানি কমান্ডারকে সে প্রতি মাসে 10 লক্ষ টাকা করে মানে চাঁদা দিত। সেই জিনিসটাই আমি আসছি। এরপরে যাদেরকে আনা হয় এবং এই তদন্তের দায়িত্ব দেওয়া হয় সেটা কিন্তু বেছে তারপরে আনা হয়েছিল। ইতিপূর্বে বাংলাদেশে অন্য জায়গায় যারা একটু ভালো ভূমিকা পালন করেছে তাদেরকে নারায়ণগঞ্জে আনার কারণেই কিন্তু তারা এই হত্যাকাণ্ডটার ব্যাপারে একটা সুষ্ঠু, একটা গ্রহণযোগ্য একটা তদন্ত করে। এই তদন্ত করার পরেই কিন্তু এই জিনিসটা বের হয়ে আসে। একটা বিষয় আমি শুধু যে আমাদের আইনজীবী, নারায়ণগঞ্জের মানুষ বা যারা আন্দোলন করছে তাদেরকে আমি এটার জন্য কৃতিত্ব দেব না। কৃতিত্ব তার সাথে আমি আরেকটা বিষয়ে দিতে চাই, সেটা হলো আপনারা জানেন যে এই যে মিডিয়া অনেক কিছুই করতে পারে। এই মিডিয়া আমি মনে করি এখানে সিংহভাগ এই মামলাটার বিচারের ক্ষেত্রে মিডিয়া একটা বিশেষ ভূমিকা পালন করেছে। আজকে এই হত্যাকাণ্ডটি সংঘটিতর পর থেকে এই মিডিয়া যেভাবে এটাকে ধরেছিল এবং যে সকল লিকেজগুলো আপনার তদন্তকারী কর্মকর্তা থেকে শুরু করে ওই প্রশাসনে যে সকল লিকেজগুলো ছিল সাথে সাথে ওনারা এই মিডিয়াতে তুলে ধরেছে, যার জন্য এই প্রশাসন আবার সোজা পড়তে চলতে বাধ্য হয়েছে। তো আমি মনে করি যদি এই প্রশাসনকে এবং জনগণকে, জনপ্রতিনিধিদেরকে সহজ পথে চলার ক্ষেত্রে মিডিয়ারও একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং যেটা এই যে এখানে এই মামলার বিচারের ক্ষেত্রে আমি মনে করি মিডিয়া একটা বিশেষ ভূমিকা পালন করেছে। আচ্ছা, অ্যাডভোকেট ইনলা খানের কাছে যদি আমরা জানতে চাই যে আসামি পক্ষের আইনজীবীরা আজকে বলেছেন যে তারা এই মামলায় তারা সংক্ষুব্ধ এবং তারা রায় এবং তারা উচ্চ আদালতে যাবেন। একটি আশঙ্কার কথা আমরা শুনতে পাই বিভিন্ন সময় যে আসামি পক্ষ, বিশেষ করে নূর হোসেনের লোকজন বেশ প্রভাবশালী। তো আপিল বিভাগে অথবা হাইকোর্টে এর কোনো প্রভাব আছে কিনা? দেখেন, প্রভাব খাটানোর একটা জায়গা ছিল, সেটা নারায়ণগঞ্জে আমি মনে করি। কারণ সেখানে সাক্ষী ছিল, মানুষ ছিল, যা ছিল
যদি নূর হোসেনের যার প্রভাব খাটানো তারা সেখানে খাটিয়েছে বলতে পারেন, অথবা চেষ্টা করে গেছে। এখন যা কথা হবে হাইকোর্ট বা আপিল বিভাগে সম্পূর্ণ পেপারসের উপর কথা হবে, এখানে কোনো মানুষের ওই সাক্ষী বা অন্য কিছু নেই। আমরা বিশ্বাস করি একটা জিনিসে, সেটা হচ্ছে যে এত ঘটনা এত কিছু করার পরেও যখন একটা বিচার আমরা পেয়েছি, আর সেই বিচারের সূক্ষ্ম মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে বিষয়গুলো, তার ভিতর 21 জনেরই ছিল 164, একজন দুজন না, 21 জন আর 164 যখন থাকে তখন পরস্পরকে নিজেকে জড়াক বা যাদের কথাগুলো বলা হয়েছে 21 জনই কিন্তু সেই মানুষগুলোর কথা কিন্তু বলে গেছে। অন্য দুই একজন আর কি ঘটবে না ঘটবে সেটা ধরেন বিচারের ব্যাপারে, সেটা তো হবে, কিন্তু কয়েকজনের ব্যাপারে এই 21 জনই কিন্তু বলে গেছে পরিকল্পনা কে করেছে, কে অর্ডার দিয়েছে, কি করেছে। আমরা বিশ্বাস করি, আমরা লয়ার শুধু না, সাধারণ মানুষও বিশ্বাস করে যে হাইকোর্ট আপিল বিভাগ সেই রায়টা মানে পুঙ্খানুপুঙ্খানু বিচার করে যথার্থ যে বিষয়টা সেটাই রাখবেন এবং এটাই বহাল থাকবেন। এখানে নূর হোসেনের কোনো ঘটনার আসামি কে সেটা দেখার কত প্রভাবশালী আসামি যদি হয়তো তাহলে নিচের দিকেই হতো, সেই নিচেরটা যখন অতিক্রম করতে পেরেছে আমরা। আমি একটু বলি, এই যে মামলাটা বিচারের সময় আসামিপক্ষ কিন্তু উচ্চ আদালতে এই মামলাকে থামিয়ে দেওয়ার জন্য, মামলা স্টে করার জন্য বিভিন্ন পর্যায়ে, মামলার বিভিন্ন পর্যায়ে ওনারা কিন্তু হাইকোর্টে বহুবার এসেছে এবং হাইকোর্ট তাদের সেই আবেদনগুলোকে কিন্তু গ্রাহ্য করে নাই। এই তাদের যে অপরাধের গুরুত্ব বিবেচনা করেই তাদের সেই আবেদনগুলো মহামান্য উচ্চ আদালত নাকচ করেছে। একটা বিষয় হলো যে এবং ওনারা এসেছে, সেক্ষেত্রে আজকে দেখেন মহামান্য উচ্চ আদালতে আমরাও এসেছিলাম, আসার পরে উচ্চ আদালত থেকে একটা ডিরেকশন দেওয়া হয়, যেমন কনস্পিরেসির যে ধারাটা, সেই ধারা অ্যাক্ট করার জন্য। আমাদের তদন্তকারী কর্মকর্তা কিন্তু সেই ধারাটা অ্যাক্ট করে নাই, কিন্তু মহামান্য উচ্চ আদালত যখন দেখলো যে আসলে এই ধারাটা সকল বিবেচনা, দুই পক্ষের বক্তব্য শুনে দেখলো যে এই ধারাটাও এখানে দরকার, সেই ক্ষেত্রে সেই ধারাটা সংযোগ করার জন্য উচ্চ আদালত আরো নির্দেশ দিছে এবং সেই নির্দেশ দেওয়ার পরেই কিন্তু সেই ধারায়ও অভিযোগ গঠন হয়েছে। আজকে সাজার ক্ষেত্রে সেই ধারাও প্রয়োগ হয়েছে। আচ্ছা, নিহত নজরুল ইসলামের শ্বশুর আজকে একটি অভিযোগ করেছেন যে হত্যাকাণ্ডের মূল কয়েকজন হোতাদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। এটা উনি কিসের দিকে ইঙ্গিত করলেন? আপনারা জানেন যে এই যে হত্যাকাণ্ডটির পূর্বের কিছু ঘটনা আছে। এই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকাটি অত্যন্ত খুবই প্রসারমান একটা এলাকা। সেখানে আপনার অর্থনৈতিক অঞ্চল, বিভিন্ন শিল্প কারখানা রয়েছে, নদীবন্দর রয়েছে, তারপরে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জায়গা সম্পত্তি অনেক কিছু। ওই জায়গায় একটা কাঁচা পয়সার একটা বিশাল জায়গা। তো সেই জায়গাটা যাতে কেউ ভাগ বসাতে না পারে, নূর হোসেন সেটাকে তার সংহত করার জন্য, তার নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য সবসময় সে একটা পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, যে তার পথে যারা কাটা আছে সেটা উঠাই দিছে। এখানে নজরুলের শ্বশুর যে কথাটা বলছেন, নজরুলের স্ত্রী বাদী হয়ে একটা মামলা, যে মামলাটা করেছিল, সেই মামলার মধ্যে নূর হোসেন সহ 6 জনকে আসামিভুক্ত করা হয়েছিল এবং সেই আসামিদের ভুক্ত করা হয়েছিল। সেই আসামিদের সাথে ইতিপূর্বে নজরুলের যে এনিমিটিগুলো এবং নূর হোসেনের যে এনিমিটিগুলো, সেই এনিমিটির কারণে কিন্তু এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। সেই এনিমিটিগুলি ওই এজাহারের মধ্যে বলা ছিল এবং অনেকের 164-এও এই কথাগুলো আসছে যে ইতিপূর্বে যে এই ঘটনার পূর্বে যে আপনার বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলো আসছে। যেমন আপনার নজরুলকে কিন্তু মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সেই মামলায় কিন্তু উনি ওই যে নজরুল সহ অন্যরা আদালতে ওদিন হাজিরা দিতে এসেছিল, হাজিরা ফিরে যাওয়ার সময় তাকে অপহরণ করা। এই যে নূর হোসেনের নাম বারবার আসছে এবং মূল যিনি হোতা এই মামলা, এই নূর হোসেনের এই এত প্রভাব প্রতিপত্তির পিছনে কি কাজ করেছে? নূর হোসেনের প্রভাব প্রতিপত্তির পিছনে যে বিষয়টা কাজ করেছে, আমি মনে করি যে তৎকালীন যে নারায়ণগঞ্জের প্রশাসন, সেই তৎকালীন প্রশাসনটা নূর হোসেনের হাতের কবজায় ছিল
তার কিভাবে? এত সে তো কাঁচা শুধুমাত্র একজন ওয়ার্ড মানে একটা কাউন্সিলর, এত কাঁচা পয়সা তার হাতে ছিল, কোটি কোটি টাকা তার মাসিক ইনকাম ছিল। আমরা মাদক ব্যবসা, হ্যাঁ, মাদক এরকমও শুনেছি আমরা যে সিদ্ধিরগঞ্জে ওই যে আপনার টিকিট যেভাবে বিক্রি করে, সিনেমা হলে টিকিট যে কাউন্টার থাকে, ওই মাদকের কাউন্টার ছিল, সেই কাউন্টারের মাধ্যমে মাদক বিক্রি করা হতো। সেটাকে পৃষ্ঠপোষকতা করতো সেই তৎকালীন ওই সিদ্ধিরগঞ্জের প্রশাসন, নারায়ণগঞ্জের প্রশাসন, যার কারণে এবং তার এই বিষয়টাকে আমি মনে করি যে রাষ্ট্রের অনেক উপরেও তার হাত ছিল। পরবর্তীতে আপনারা পত্রপত্রিকায় আমরাও শুনতে পেরেছি, আমরা দেখেছি যে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের অনেকের সাথে তার একটা সৌহার্দ্য ছিল, তাকে পৃষ্ঠপোষকতা করেছে, কাজে লাগিয়ে সেই অপকর্ম দীর্ঘদিন চালিয়েছে। আমরা এলিনা আপার কাছে যাই। আবার যদি এই যে একটি পরিস্থিতি আমরা দেখলাম, একটা রায় দেখলাম, মূলত এটি একটি মাইল ফলক আমি বলবো। এই রায়ের মধ্যে মূল আসামি মানে 35 জনের মধ্যে 25 জনই ছিল এলিট ফোর্সের। তো এই রায়ের পরে কি গুম বা আইন শৃঙ্খলা পরিস্থিতির আইন শৃঙ্খলা রক্ষাকারীর যারা বিপদগামী সদস্য, তাদের জন্য কি কোনো একটি শিক্ষার কিছু থাকবে? তাদের জন্য কোনো দিক নির্দেশনা থাকবে? হ্যাঁ, অবশ্যই একটা দিক নির্দেশনা। কিন্তু একটু এটা যাওয়ার আগে আমি একটা কথা বলি যে সবাই বলছে, সবাই মানে কি আমরা অনেকেই বলছি যে এরকম নূর হোসেন হচ্ছে ইয়ের পৃষ্ঠপোষকতায় হচ্ছে ওখানে এসব কর্মকাণ্ড। আমার মনে হয় নূর হোসেনের টাকার পৃষ্ঠপোষকতায় বাহিনীগুলো এই কাজগুলো করে গেছে। একটু উল্টা দিকে যাই, কারণ আমার নূর হোসেন নিজেই প্রভাব খাটাতে পারে, তার জন্য পৃষ্ঠপোষকতা সে না, নূর হোসেনের টাকাই ওখানকার কাজ করেছে। তাহলে পরে আমার কথা এখন, নূর হোসেনের এত কিছু জানার পরে ওই সময় থেকে এই টাইমটার মধ্যে যারা যারা ওই প্রশাসনে ছিল, সেই সমস্ত প্রশাসনের লোকগুলার দুর্নীতি দমন কমিশনকে আমি আজকে বলবো যে সেই লিস্ট ধরে তাদেরকে তাদের সম্পত্তির খতিয়ানগুলো বের করা হোক, যে তাদের এই সম্পত্তি কোথা থেকে পেলো। এই সময়টা তারা ওখানে ছিল এবং তারা প্রত্যেকে বলছে তাহলে ওখানে মাদকের ব্যবসা হয়েছে, ওখানে কেন সেটা বন্ধ হয়নি। সেটার জন্য পুলিশ প্রশাসন তার যে ফোর্সেস তাদের কাছে জবাবদিহি চাক যে তোমাদের কাছে কেন বন্ধ হয়নি ওই জায়গাটা। কারণ মাদক নিয়ে আমরা প্রত্যেকে এখন সোচ্চার এবং আমাদের সন্তানরাই যারা আছে তারা আজকে কুশঙ্কিত অবস্থা আছে। সুতরাং দুইটা দিক, একটা দুর্নীতি দমন কমিশনকে আমি চাই যে তারা এই লিস্টটা ধরে বের করুক, ওই সময় যারা ছিল তাদের বাড়ি ঘর সার সম্পত্তি, ওনারা অনেক বড় হাত, এটা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রসিডিংস ড্র করুক। একই সঙ্গে পুলিশ প্রশাসন তার স্বচ্ছতা জবাব দেওয়ার কারণে এই জায়গাগুলোতে তাদেরকে ভাববার বিষয় আছে, যাদের এতে এলিট ফোর্সের এখানেই এসে চিন্তার বিষয় আছে। যদি সত্যিকার ভাবে আজকে যদি আমরা মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজস্ব একটা ভাবমূর্তি তৈরি করতে চায় জনগণের কাছে, তাহলে পরে টোটাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা কিন্তু দোষ দিতে পারি না। আমি টোটাল আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি না, হ্যাঁ বিপদগামী সদস্যদের আমি বিপদগামী তো কার মধ্যে আছে ওর মধ্যে। শুনেন একটা জিনিস বলি, যখন বাবা মা বখাটে ছেলে মেয়েকে একটু প্রশ্রয় দেয় তখন বাবা মারই দোষ হয়ে যায়, কিন্তু বাবা মা যখন বখাটে ছেলে মেয়েকে শাসন করতে চায় তখন বাবা মার দোষ হয় না। লোকে বলে ছেলেটা বখাটে, বাবার কথা শুনে না। প্রশ্নটা হচ্ছে যে আমার ভিতরে যদি বিপদগামী সদস্য থেকেই যায়, তাহলে সেই বিপদগামীকে প্রশ্রয় আমি দিচ্ছি, তাহলে সেই দায়িত্ব আমাকে বহন করতে হবে। কেন আমি পুরা প্রশাসনকে বলছি না, কিন্তু দুধের মধ্যে যদি একটা লেবু পড়ার পর যদি পুরো দুধটাই নষ্ট হয়ে যায়, তাহলে লেবুটা যাতে না পড়ে সেটার দায়িত্ব কার? যিনি দুধটা জাল দিচ্ছেন তার। সুতরাং আমার বাহিনী যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে যে যারা এই ধরনের কাজের সাথে জড়িত, এই যে মাদক, এই যে অপহরণ, মানে বড় বড় খারাপ জিনিস যেগুলো তাদের কাছে মানুষ যে আশ্রয় চাবে, সেই জায়গা থেকে তারা যখন পাচ্ছে না, প্রশ্রয় পাচ্ছে এদের কাছে, তাদেরকে ধরা, তাদেরকে ক্লিন করে নিজেদের ভাবমূর্তি তৈরি করার দায়িত্ব কিন্তু প্রশাসনেরই। প্রশাসনের সমস্ত কিছুকে আমরা বলছি না খারাপ, তাহলে বলে হয়তো বাংলাদেশ আজকে ক্লপস মেরে যেত। অনেক ভালো লোক আছে, যেটা সাকত ভাই বলেন যে ভালো লোকগুলোকে এসপি সাহেব বা অন্যরা প্রশাসন লোক ওখানে গিয়েছে, আমরা তাকেও থ্যাঙ্কস দিই যে তারা যেভাবেই হোক তারা এই কাজটাকে সুষ্ঠুভাবে করার চেষ্টা করেছে। হয়তো তাদের উপরও প্রেশার ছিল, কিন্তু প্রেশারের মধ্যেও তারা এই কাজটা করেছে, সেজন্য তারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু কোন জায়গাটা মাঝে মাঝে হাইকোর্টে যেতে হয়েছে আমাদেরকে, মাঝে মাঝে কোর্টকে বলতে হয়েছে যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, সবকিছু বলে হবে কেন? ওনাদেরই তো দায়িত্ব একটা মামলা পরিচালনা করে এবং আসামিকে ধরে তার একটা বিচার সুষ্ঠুভাবে তৈরি করা। তো সেখানে তো আমি বলবো যে এখনই সময় পুলিশ প্রশাসন নিজের ভাবমূর্তি রক্ষা করার জন্য এই বিপদগামী লোকদেরকে ধরার। জি, অ্যাডভোকেট স্বাগত হোসেন, আমরা প্রায় শেষ সময় আছি। আমরা যদি একটু শঙ্কার কথা শুনেছিলাম আজকে রায়ের পরে, নিহত
আত্মীয় স্বজন এবং কিছু উৎসুক জনতা বিভিন্ন শঙ্কার কথা বলেছেন যে, এবং তারা দাবি জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব এই বিচারের রায় কার্যকর করা হোক। কিন্তু বিশেষ করে বারবার ফিরে ফিরে আসছে নূর হোসেন এবং প্রভাবশালী মহলের কথা, যে তাদের দ্বারা কোনো শঙ্কা সৃষ্টি হতে পারে কিনা, এই রায় কার্যকরের কোনো অন্তরায় তৈরি হতে পারে কিনা, তাদের তৎপরতা থাকবে কিনা, আপনি কি মনে করেন? যে না, ধন্যবাদ। আপনি গত 2 দিনের পত্রিকা পড়লে দেখবেন যে আমাদের যে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনে এই রায়টা উপলক্ষে শুধু কিন্তু আদালত অঙ্গনে নিরাপত্তা বৃদ্ধি করেছে সেটা না, আপনার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যে সকল এলাকায় নূর হোসেনের প্রভাব প্রতিপত্তি রয়েছে ওইসব এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন করা হয়েছে? যে নূর হোসেনের একটা বিশেষ বাহিনী রয়েছে, সেই বাহিনী যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটাতে পারে, সেই জন্য এটা এই সংখ্যাটা পুলিশের, এটা হলো পুলিশের একটা দিক। এখন এই মামলার যে বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী, আপনার যেদিন রায় হইল, রায়ের প্রায় মাসখানেক আগের থেকে সে আমাকে জানাচ্ছিল যে তাকে কাফনের কাপড় পাঠানো হয়েছে, তাকে প্রতিদিন বিভিন্নভাবে ফোন করা হয়, যদি কিছু হয় তাহলে তার বংশ নির্বংশ করে দেওয়া হবে। এটা গেল তার বিষয়। এই যে আমার ক্ষেত্র কিন্তু এরকম হয়েছে যে আমিও যাতে এই মামলার পরিচালনা সরে যায় সেই ধরনের চেষ্টা কিন্তু হয়েছে ইতিপূর্বে, এবং ভীষণভাবে হয়েছে, বিভিন্নভাবে। অনেক সময় আমি কোর্টে আসার ক্ষেত্রে অনেক কৌশল অবলম্বন করে আমার আসতে হয়েছে। এই হলো একটা দিক। আরেকটা দিক হলো যে যারা এই যে 100-এর উপরে সাক্ষী এসে আজকে আদালতে সাক্ষ্য দিয়েছে, এখন এই সাক্ষীদেরও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। যারা সাক্ষী দিয়েছে তারা যদি এখন আবার বিভিন্নভাবে হয়রানির শিকার হয় বা তাদের জীবন বিপন্নের কাতারে চলে যায়, সেই বিষয়টা দেখার দায়িত্ব কিন্তু এরকম কিন্তু আমার কাছে এসেছে যে তাদেরকে কালকে আমাকে বলেছে যে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী, যিনি এই অপহরণের ঘটনার সময় নারায়ণগঞ্জ মহিলা কলেজ থেকে তার মেয়ে 19 বছরের মেয়ে আখি, তাকে হুন্ডা দিয়ে পিছনে মেয়েকে বসিয়ে যাচ্ছিল, ঘটনাটা অবলোকন করেছে। সে 160 সাক্ষী হিসাবে 164 করেছে মেয়ে এবং পিতা, দুইজনেই এসে সাক্ষী দিয়েছে কিভাবে অপহরণটা করেছে। তো সেই শহীদুল ইসলাম তার ওই লোকের নাম, সে গতকাল আমাকে বলেছে যে ভাই মনে হয় বেঁচে থাকতে পারবো না। আমাকে বলেছে যে মনে হয় বেঁচে থাকতে পারবো না। কেন? যে যেভাবে হুমকি ধুমকি আসতেছে, বা প্রশাসনের থেকেও তো হয়তো বা করা হতে পারে, মানে হয়রানি করা হতে পারে। তো আমি শঙ্কার জায়গাটা নানামুখী শঙ্কার জায়গা, তো আমি এই শঙ্কাকে শঙ্কাতেই রাখতে চাই। আমরা চাই যাতে এই ধরনের কোনো কিছু না ঘটুক, প্রশাসন এই বিষয়টার ব্যাপারে একটা সজাগ দৃষ্টি রাখুক। যারা সাক্ষী দিয়েছে অথবা এই মামলাটা প্রমাণের ক্ষেত্রে আমাদের মতো যে আইনজীবীরা এখানে সহায়তা করেছে তাদের ক্ষেত্রে, ডিজিজড যারা রয়েছে, আপনি দেখবেন আজকে প্রথম আলো পত্রিকায় এসেছে যে পরিবারগুলি, যে ডিজিস্টের পরিবারগুলো এগুলো তছনছ অবস্থা। অনেক পরিবার রয়েছে যাদের আজকে 2 বেলা আহার করুণ অবস্থা। একটু আপনার কাছে যে একেবারে শেষ মুহূর্তে যদি আপনি বলেন মামলার রায় কার্যকর নিয়ে শঙ্কার কথা, আসার কথা। শঙ্কা আমি হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনে করছি না, ওখানে আমি করছি না, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে উনি যেটা বললেন, যারা সাক্ষী দিয়েছে, যারা ডিজিজ মানে মৃত ব্যক্তি বাদীপক্ষে ছিলেন, যিনি লয়ার আছেন, এদের সংখ্যাটা থেকে যাচ্ছে। হ্যাঁ, ওই বিচার ক্ষেত্র পার হয়ে আমরা এদিকে চলে এসেছি। কিন্তু বিচারের আগে হওয়ার পরে যে মানুষগুলো মনে করছিল আমরা ছাড়া পেয়ে যাবো, আমরা হয়তো আইনের ঊর্ধ্বে, আমাদের কেউ কিছু টাচ করতে পারবে না, তারা আজকে বুঝছে যে না, বিচার হয় এবং বিচারের এরকম শাস্তি হয়। তখন তারা কিন্তু এখন অন্যরকম চিন্তা করছে। সেক্ষেত্রে আমি মনে করি যে প্রশাসন যে ভুলগুলো আগে করেছে, মানুষকে বিচারটা, যে নজরুল ইসলাম সাহেব যখন কিডন্যাপ হয়েছে তার মামলাটা হয়তো গ্রহণ করেনি, বা তার সিকিউরিটির ব্যাপারটা ছিল, আসামি অ্যারেস্ট করেনি। যখনই শুনবে কোনো ব্যক্তি যাই থানাতে বলছে যে আমি নিরাপত্তাহীনতা ভুগছি, আমার মনে তাৎক্ষণিকভাবে সেটা তদন্ত করার জন্য ওয়েট না করি, তার প্রোটেকশনের ব্যবস্থা যেন করা হোক। এটা আমি রাষ্ট্র মানে সরকারের কাছে দাবি করছি, একই সঙ্গে নারায়ণগঞ্জ প্রশাসনের কাছে দাবি করছি। কারণ সবসময় কোর্ট এসে বলবে তারপরে সে তার নিরাপত্তা হবে না।
এখন থেকে তার জন্য সার্বিকভাবে যদি কেউ আশঙ্কা করে ইমিডিয়েট থানায় একটা কল দেওয়া উচিত যে আমার কাছে আপনারা হটলাইনে যোগাযোগ রাখেন, এত বড় ঘটনা যেন আপনার পরিণতি। এটা গেল একটা। আর আমি মনে করি যে এত বড় শেষ পর্যায়ে মনে করি যে এটাও একটা ভালো দিক যে র্যাব অন্তত এই প্রোটেকশনটা দেয়নি, এত বড় বাহিনীর এই তাদের যে একটা কলঙ্ক মোচনেরও একটা দিক হলো যে তারা চেষ্টা করেছে যে এগুলোকে বিদায় করতে, যে যদি কেউ বিপদগামী হয় তার শাস্তি হোক, তার শাস্তি হবে এবং সেই শাস্তির জন্য র্যাবকে আমি মনে করি যে এই জায়গাটা করছে। কিন্তু ভবিষ্যতে যেন তাদের বাহিনী হোক, পুলিশ বাহিনী হোক বা আদার্স যে বাহিনীগুলো আছে সব জায়গায় যেন মানুষ কিন্তু এখন অনেক সচেতন, মিডিয়া কিন্তু অনেক সচেতন, মিডিয়া কিন্তু একটা গুড প্রেশার তৈরি করে। সুতরাং এই ক্ষেত্রগুলোতে সবাই যেন সজাগ হই এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখি। জি, আপনাদের দুইজনকে ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট স্বীকার করে এসেছেন আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।